আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা তোমাদের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। আজ থেকে আমরা এই অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে গতির লেখচিত্র। তবে গতির লেখচিত্রগুলো সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা লেখচিত্র বা গ্রাফের বেসিক কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করব। গ্রাফের বেসিক কিছু জিনিস যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে তোমাদের গতির লেখচিত্র বা গ্রাফগুলো বুঝতে খুবই সুবিধা হবে। ঠিক আছে? তাহলে আর দেরি না করে খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে বসে পড়ো। চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। প্রথমেই আমরা দেখি লেখচিত্র বা গ্রাফের গুরুত্ব কি, কেন আমরা গ্রাফ আঁকি, গ্রাফ এঁকে আমাদের আসলে কি সমস্যার সমাধান হয়। ধরো তোমার কাছে অনেকগুলো ডাটা আছে। এখন এই ডাটাগুলো যদি তোমার কাছে লিখিত আকারে থাকে, তাহলে সেই ডাটাগুলো দেখে কিন্তু তুমি সহজে কোনো কিছু বুঝতে পারবে না। কিন্তু সেই একই ডাটাকে যদি তুমি গ্রাফে বসাও এবং একটা গ্রাফ অঙ্কন করো, তাহলে সেই গ্রাফ দেখে এক নজরে দেখেই কিন্তু তুমি অনেক কিছু বুঝে ফেলতে পারবে। যেমন ধরো তোমাকে যদি আমি একটা উদাহরণ দেই, ধরো ক্রিকেট ম্যাচ একটা হচ্ছে, 50 ওভারের ওয়ানডে ক্রিকেট ম্যাচ। ঠিক আছে? তাহলে দুই দলই 50 ওভার করে ব্যাটিং করলো, রান করলো, এই সব তথ্য তোমার কাছে লিখিতভাবে আছে। এখন এই ডাটাগুলো দেখে তুমি কিন্তু সহজে বুঝতে পারবে না যে কোন বলে কি হয়েছে, কোন বলে ছক্কা হয়েছে, কোন বলে আউট হয়েছে, এসব কিন্তু তুমি সহজে ডাটা দেখে বুঝতে পারবে না। কিন্তু এই ডাটাগুলোকে যখন গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করা হয়, খেলার সময় তোমরা দেখেছো বিভিন্নভাবে আমরা গ্রাফ দেখতে পাই। তো সেই গ্রাফ দেখে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে কখন রান বেশি হয়েছে, কখন কম হয়েছে, খেলার কোন পর্যায়ে কোন দল এগিয়ে ছিল, কোন দল পিছিয়ে ছিল, কোথায় কোথায় কত কত ওভারে উইকেট গিয়েছে, শেষ পর্যন্ত কত রান হয়েছে এবং শেষ পর্যন্ত খেলায় কে জিতে গিয়েছে, এই সব তথ্য কিন্তু আমরা একটা সিম্পল গ্রাফ থেকেই বুঝতে পারি। যখন দুই দলের পারফরমেন্সের গ্রাফটা আমাদেরকে দেখানো হয়, সেই গ্রাফে কিন্তু আমরা ইজিলি সবকিছু এক নজরে দেখে ফেলতে পারি, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের গ্রাফের গুরুত্ব। গ্রাফ থেকে আমরা আরো অনেক কিছু করতে পারি। আমরা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করতে পারি, সহজে আমরা তথ্য অ্যানালাইসিস করে বিভিন্ন রকম তথ্য আমরা পেতে পারি। এবং ফিজিক্সে তো গ্রাফের গুরুত্ব অপরিসীম। গ্রাফের মাধ্যমে আমরা ফিজিক্সের বিভিন্ন রাশির মধ্যে সম্পর্কগুলো খুব ইজিলি বুঝতে পারি। ঠিক আছে? তাহলে চলো এক নজরে আমরা গ্রাফের গুরুত্বগুলো একটু দেখে নিই। দেখো, তথ্য সহজে উপস্থাপন। সংখ্যার বড় তালিকা অথবা জটিল ও কঠিন ডেটাকে চিত্র আকারে সহজে প্রকাশ করা যায় এবং সেই চিত্র আকারে প্রকাশ করলে আমরা সহজে বুঝতে পারি। তারপরে দেখো, তুলনা করা সহজ হয়। বিভিন্ন তথ্য বা মানের মধ্যে কি পার্থক্য বা মিল আছে সেগুলো কিন্তু আমরা খুব সহজে তুলনা করতে পারি গ্রাফ দেখে। বিশ্লেষণে সহায়তা করে। তথ্য বিশ্লেষণে গ্রাফ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটা কিন্তু আমরা ফিজিক্সে খুবই ব্যবহার করব। আমরা গ্রাফ দেখে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করব। আবার দেখো, ভৌত রাশির সম্পর্ক বোঝা। পদার্থবিজ্ঞানে একটি ভৌত রাশির সাথে আরেকটি ভৌত রাশি কিভাবে সম্পর্কযুক্ত এবং কিভাবে একটি রাশির পরিবর্তনে আরেকটি রাশি পরিবর্তিত হয়, গ্রাফ দেখে তা সহজে বোঝা যায়। তাহলে এই যে এই দুইটা অংশ, এগুলো আমরা ফিজিক্সে খুব ভালোভাবে ফিল করার চেষ্টা করব। ফিজিক্সে আমরা কিভাবে গ্রাফটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারি সেগুলো আমরা শিখব। ঠিক আছে? তাহলে চলো আমরা এখন দেখি যে আমরা আসলে গ্রাফ কিভাবে আঁকি, গ্রাফ আঁকার জন্য আমাদের কি প্রয়োজন হয়। ঠিক আছে? তাহলে এগুলো বোঝার জন্য চলো আমরা খাতায় চলে যাই এবং গ্রাফের বেসিক কিছু ধারণা নিয়ে আসি। আচ্ছা, দেখো, গ্রাফ আঁকতে গেলে আমাদের মূলত দুইটি অক্ষ দরকার হয়। এই যে আনুভূমিক বা হরিজন্টাল যে অক্ষটি দেখতে পাচ্ছ, যে অক্ষটি মাটিতে শুয়ে আছে মনে হচ্ছে, সেটাকে আমরা বলি এক্স অক্ষ। এবং এই যে উলম্ব বা খাড়া একটি অক্ষ দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি ওয়াই অক্ষ। এবং এই দুইটি অক্ষ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে, এই যে এই বিন্দুটি, এই বিন্দুটিকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন। এই মূল বিন্দুতে এক্স এবং ওয়াই দুটির মানই হচ্ছে 0। তাহলে এই মূল বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 0 0। এখন এক্স অক্ষ বরাবর যত আমরা ডান দিকে যাই, ততই এক্স এর মান বাড়তে থাকে এবং এক্স অক্ষ বরাবর যতই আমরা বাম দিকে আসবো, ততই এক্স এর মান কিন্তু কমতে থাকে। ঠিক আছে? তাহলে দেখো, এই যে মূল বিন্দুতে এক্স এর মান কত? 0, তাই না? তাহলে আমরা যদি ডানে যাই, তাহলে এক্স এর মান ধীরে ধীরে বাড়তে থাকবে। তার মানে 0 থেকে বড় মানগুলো আমরা এক্স এর ডানে পাবো। ধরো এখানে আমরা দিলাম, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এভাবে কিন্তু চলবে। তাহলে এক্স এর ডানে যদি যাই, তাহলে আমরা আস্তে আস্তে বৃহত্তর মান পাবো। আবার এক্স এর বামে যদি আসি, তাহলে মান ধীরে ধীরে কমবে। তাহলে মূল বিন্দুতে এক্স এর মান ছিল 0,
তাহলে যদি আমরা এই পাশে আসি তাহলে আমরা মাইনাস মানগুলো পাবো। তাহলে এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এভাবে। ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমরা y অক্ষে উপরের দিকে যাই তাহলে y এর মান বাড়বে, এবং যদি আমরা নিচের দিকে আসি তাহলে y এর মান কমবে। তাহলে মূল বিন্দুতে আমাদের y এর মান ছিল 0, তাই না? তাহলে আমরা যতই y অক্ষে উপরের দিকে যাব তার মান বাড়বে যেহেতু, তাহলে আমাদের মানগুলো ধীরে ধীরে কেমন হবে? এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, ঠিক এভাবে। এবং নিচের দিকে আমাদের y এর মান কমবে। তাহলে যেহেতু এখানে মান ছিল 0, তাহলে নিচের দিকে আমাদের মানগুলো এরকম হবে -1, -2, -3, ঠিক আছে? এখন দেখো আমি তোমাকে বললাম যে আমাকে একটা বিন্দু বের করে দেখাও যেটার স্থানাঙ্ক 2, 3। তাহলে আমরা কি করব বলতো? প্রথমে আমরা x অক্ষ বরাবর 2 ঘর সামনে যাব, তাই না? তাহলে এটা হচ্ছে x এর 0 মান। তাহলে আমরা x এর মান বলেছিলাম 2, তাহলে 1, 2। তারপরে y এর মান আমরা বলে দিয়েছিলাম 3। আমরা চাচ্ছিলাম কোন বিন্দুটি? 2, 3 বিন্দুটি, তাই না? তাহলে আমাকে y অক্ষ বরাবর 3 ঘর যেতে হবে। তাহলে 1, 2, 3। তাহলে এই যে এইখানে একটা বিন্দু যে আমি পাবো, এটার স্থানাঙ্কই হচ্ছে আমাদের 2, 3। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্কের প্রথম অংশটি দ্বারা বোঝায় x অক্ষে আমরা কত ঘর গিয়েছি, আর দ্বিতীয় অংশটি বোঝায় y অক্ষে আমরা কত দূর গিয়েছি। অর্থাৎ প্রথম অংশটি দ্বারা বোঝাচ্ছে আমরা ডানে বা বামে কতটুকু দূরত্ব গিয়েছি, আর দ্বিতীয় অংশটি দ্বারা বোঝাচ্ছে আমরা উপরে বা নিচে কতটুকু দূরত্ব গিয়েছি, তাই না? তাহলে এই বিন্দুতে পৌঁছাতে গেলে দেখো আমাদের উপরে কতটুকু দূরত্ব আসতে হয়েছে? 3 একক দূরত্ব, তাই না? 1, 2, 3। এবং ডানে আমাদের কতটুকু দূরত্ব যেতে হয়েছে? 2 ঘর, তাই না? 1, 2। তাহলে এভাবে যদি আমরা কোনো স্থানাঙ্ক বলে দেই, স্থানাঙ্কের দুইটি ভ্যালুই যদি আমাদের জানা থাকে, x এর মান এবং y এর মান, তাহলে এই রকম আমরা একটা বিন্দু পেয়ে যাব। এবার ধরো আমরা আরেকটা বিন্দুর কথা বললাম, আমাকে বললো যে -1, 2 কোথায়, আমাকে বের করে দাও। তাহলে -1, তার মানে আমাদের x অক্ষে বাম দিকে আসতে হবে, তাই না? মূল বিন্দু থেকে বাম দিকে। তাহলে মূল বিন্দু থেকে যে বাম দিকে আসলাম এটা -1। তারপরে আবার বলেছে -2, তার মানে আবার y অক্ষেও আমাকে নিচের দিকে যেতে হবে। তাহলে y অক্ষে এটা -1, এটা -2। তাহলে এই যে এই বিন্দুটা আমরা পাবো, এই বিন্দুটার স্থানাঙ্কই হচ্ছে -1, -2। বোঝা গেছে? আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো, কারণ এগুলো তোমরা আগেও অনেকবার দেখেছো ম্যাথে, তাই না? এবার দেখো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই যে এই বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কত আমাকে বলো দেখি। তাহলে দেখো এই বিন্দুতে আসতে গেলে আমাদের x অক্ষ বরাবর কত ঘর যেতে হয়েছে বলো তো? 1, 2, 3, তাই না? 3 ঘর। আর y অক্ষ বরাবর আমরা কতটুকু গিয়েছি? আমরা কিন্তু উপরে বা নিচে কোথাও যাইনি, তাই না? তার মানে এখানে y এর মান হচ্ছে 0। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের কি হবে? 3, 0, 3,0। ওকে? আচ্ছা, ঠিক একইভাবে তাহলে বলো তো আমার এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক হবে -2, 0। এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত হবে? -1, 0। তার মানে দেখো x অক্ষের উপরে যেখানেই আমি বিন্দু নেই না কেন, আমি যদি এখানে একটা বিন্দু নেই, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এখানেও শুধু x এর মান থাকবে, y এর মান কিন্তু 0। অর্থাৎ x অক্ষের উপরে আমরা যেখানেই বিন্দু নেই না কেন, প্রত্যেকটি বিন্দুতে y এর মান কিন্তু 0। কারণ আমরা উপরে বা নিচে কোথাও যাচ্ছি না, তাই না? আর উপরে বা নিচে না গেলে আমাদের y এর মান কিন্তু 0ই থাকছে। তাহলে দেখো এখান থেকে আমরা x অক্ষের সুন্দর একটা সংজ্ঞা কিন্তু লিখতে পারি। আমরা লিখতে পারি x অক্ষ হচ্ছে এমন একটি সরল রেখা যেখানে y এর মান 0। তাহলে দেখো আমরা লিখে রাখি x অক্ষ। x অক্ষের একটা আমরা সংজ্ঞা পেয়ে গেলাম, তাই না? তাহলে কি সংজ্ঞা? এমন একটি সরল রেখা যেখানে y এর মান 0, তাই না? তার মানে y = 0। তাহলে এটাই হচ্ছে আমাদের x অক্ষের একটা সুন্দর সংজ্ঞা। x অক্ষ হচ্ছে এমন একটি সরল রেখা যেখানে y এর মান 0। তাহলে x অক্ষের উপরে আমরা যেখানেই যাই না কেন y এর মান কি হবে? 0 হবে, তাই না? ঠিক একইভাবে y অক্ষে দেখো তো, y অক্ষে এই যে এই বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো তো? দেখো আমরা কি ডানে বা বামে কোথাও গিয়েছি? আমরা কিন্তু মূল বিন্দুতেই আছি, তাই না? মূল বিন্দু থেকে জাস্ট আমরা শুধু উপরে উঠে গিয়েছি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের হবে 0, 2। অর্থাৎ এখানে x এর মান কিন্তু 0 এবং y এর মান হচ্ছে 2। আমরা y অক্ষ বরাবর 2 ঘর গিয়েছি, তাই y এর মান 2। আমরা কিন্তু ডানে বা বামে কোথাও যাইনি, তাই না? তাই x এর মান হচ্ছে 0। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0, 3। আমরা যদি নিচে আসি তাহলে দেখো তো এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের হয়ে যাবে 0, -1।
অর্থাৎ আমাদের এক্স অক্ষ বরাবর যদি আমরা ডানে বামে না যাই তাহলে আমাদের এক্স এর মানটা সবসময় 0 থাকবে। তাহলে এই যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের উপরে যে কোনো জায়গায় আমি যদি বিন্দু নেই সেখানে এক্স এর মান কিন্তু 0ই হবে, কারণ ওয়াই অক্ষের উপরে বিন্দু নেওয়া মানে আমরা ডানে বা বামে যাচ্ছি না, শুধুমাত্র উপরে বা নিচে যাচ্ছি, তাই না? তাহলে ওয়াই অক্ষেরও এরকম সুন্দর একটা সংজ্ঞা আমরা লিখে ফেলতে পারি যে ওয়াই অক্ষ হচ্ছে এমন একটি সরল রেখা যেখানে x ইকুয়াল টু 0। তাহলে ওয়াই অক্ষের সংজ্ঞাটাও কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে এমন একটি সরল রেখা যেখানে x ইকুয়াল টু 0। তাহলে ওয়াই অক্ষ হচ্ছে এমন একটা সরল রেখা যেখানে x এর মান হচ্ছে 0। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো, আমরা যখন কোনো গ্রাফ অঙ্কন করার চেষ্টা করি তখন আমরা এক্স অক্ষে একটা রাশি রাখি এবং ওয়াই অক্ষে আরেকটি রাশি রাখি। তাহলে এক্স অক্ষে এমন রাশিগুলোকে রাখা হয় যেগুলো হচ্ছে স্বাধীন চলক। এক্স অক্ষে আমরা সবসময় কি রাখবো? স্বাধীন চলকগুলোকে আমরা এক্স অক্ষে রাখবো, স্বাধীন চলক। এবং ওয়াই অক্ষে আমরা সেই চলকগুলো রাখবো যেই চলকগুলো অধীন চলক। এবং এগুলো কার অধীন? এগুলো হচ্ছে এক্স অক্ষে যে চলকটিকে রাখা হয়েছে সেই চলকের অধীন। তাহলে এটা মনে রাখবে যে আমরা যখনই গ্রাফ অঙ্কন করব তখন আমরা এক্স অক্ষে যে চলকটিকে রাখবো সেটি হবে স্বাধীন চলক এবং ওয়াই অক্ষে আমরা যে চলকটিকে রাখবো সেটি হবে অধীন চলক। তার মানে ওয়াই অক্ষে আমরা যে রাশিটিকে রাখবো সেই রাশিটি এক্স অক্ষে যে রাশিটি রাখা হয়েছে তার উপরে নির্ভরশীল হবে, আর এক্স অক্ষের যে রাশিটি সেটি কিন্তু স্বাধীন হবে, সে কারো উপরে নির্ভর করবে না। ঠিক আছে? যেমন ধরো আমি যদি একটি উদাহরণ দিতে চাই, মনে করো একটা ক্রিকেট খেলায় আমরা একটা গ্রাফ আঁকতে চাচ্ছি, আমরা রান এবং ওভারের একটা গ্রাফ আঁকবো। তাহলে আমরা কোন অক্ষে রান এবং কোন অক্ষে ওভার দিব বলতো? রান এবং ওভারের মধ্যে কে নির্ভরশীল আর কে স্বাধীন চলক? ওভার হচ্ছে স্বাধীন চলক, তাই না? কারণ ওভার হতেই থাকবে হতেই থাকবে এবং সেই ওভারের উপর নির্ভর করবে রান। এমন কি কখনো হতে পারে যে ওভার আমাদের হচ্ছে না কিন্তু রান হতেই আছে? এটা কিন্তু হবে না। তার মানে রান কিন্তু একটা নির্ভরশীল চলক। রান হচ্ছে ওভারের উপরে নির্ভরশীল। ওভার না হলে কখনোই রান হতে পারবে না। কিন্তু ওভার হলেও রান হচ্ছে না এমন তো হতে পারে, তাই না? ওভার হচ্ছে কিন্তু রান হচ্ছে না এমন হতে পারে, কিন্তু রান হচ্ছে ওভার হচ্ছে না এমন কি কখনো হতে পারে? এমন কিন্তু হতে পারে না। রান সবসময় ওভারের উপরে নির্ভরশীল। ওভার না হলে কখনোই রান হবে না। এমন কখনো হবে না যে ওভার হচ্ছে না আমার রান 100 200 300 হয়েই যাচ্ছে, এটা কখনো হবে না। তার মানে রান হচ্ছে এখানে অধীন চলক। কার অধীন? ওভারের অধীন। কিন্তু ওভার হচ্ছে স্বাধীন চলক। ওভার হতেই থাকবে, রান হোক আর না হোক ওভার কিন্তু হতেই থাকবে। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ম্যাথামেটিক্যালি যদি আমি বলি তাহলে দেখো আমরা একটা সমীকরণ লিখলাম, ধরো y ইকুয়াল টু এক্স প্লাস 2, একটা সমীকরণ লিখলাম। এখানে দেখো এক্স এর মান আমরা বিভিন্ন মান বসাতে পারি, তাই না? এক্স এর মান আমরা 1 2 3 -1 -2 -3 বিভিন্ন মান এখানে বসাতে পারি। তাহলে এক্স হচ্ছে এখানে স্বাধীন চলক এবং এক্স এর মান আমরা যা বসাবো সেই অনুযায়ী আমরা ওয়াই এর কিন্তু একটা করে মান পাবো। তাহলে ওয়াই হচ্ছে এখানে অধীন চলক। তাহলে এটার যদি আমরা গ্রাফ অঙ্কন করতে চাই তাহলে আমরা এক্স অক্ষে এক্স এর মানগুলোকে বসাবো এবং ওয়াই অক্ষে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর যে মানগুলো পাবো সেইগুলোকে আমরা ওয়াই অক্ষে বসাবো। এভাবে বসিয়ে আমরা একটা গ্রাফ অঙ্কন করব। তাহলে আশা করি তোমরা স্বাধীন চলক এবং অধীন চলকের এই ব্যাপারটি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা আরেকটি জিনিস দেখি। আমরা যখন এক্স এর মান এবং ওয়াই এর মান বলে দিচ্ছি তখন আমরা একটা বিন্দু পাচ্ছি, তাই না? ধরো আমরা এক্স এর মান আমরা বলে দিলাম 1 এবং ওয়াই এর মান বলে দিলাম 2। ঠিক আছে? তাহলে এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 2 যদি আমি বলে দেই তাহলে আমরা কোন বিন্দু পাবো বলো দেখি? এই যে এক্স অক্ষে আমরা এক ঘর যাব এবং ওয়াই অক্ষে আমরা 1 2 ঘর যাব। তাহলে এই যে এখানে যে বিন্দুটা, এই বিন্দুটা আমরা পেয়ে যাব। এই বিন্দুর স্থানাঙ্কই হচ্ছে 1 2। ঠিক আছে? আচ্ছা, এবার মনে করো আমরা একটা মান শুধু বলে দিলাম। আমি বললাম যে ওয়াই এর মান হচ্ছে 1। এক্স এর মান কত? এক্স এর মান কিন্তু জানি না। আমি ওয়াই এর মান শুধু জানি যে ওয়াই এর মান হচ্ছে 1। এক্স এর মান যা ইচ্ছে তাই হতে পারে কিন্তু ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে এবার দেখো তো আমাদের গ্রাফটা কি হবে? আমরা কি একটা বিন্দু পাবো? দেখো ওয়াই এর মান 1। তাহলে ওয়াই এর মান 1 কোথায়? এখানে, তাই না? ওয়াই এর মান 1 এখানে। এখানেও তো ওয়াই এর মান 1, তাই না? এক্স এর মান বেড়েছে কিন্তু ওয়াই এর মান তো 1ই আছে। এখানে, এখানেও তো ওয়াই এর মান 1। এখানে কত? এখানে ওয়াই এর মান 1। এখানে ওয়াই এর মান কত? 1। এখানেও ওয়াই এর মান 1। এখানে ওয়াই এর মান 1। তাহলে দেখো ওয়াই এর মান 1 যখন আমি বলে যাচ্ছি
তখন কিন্তু আমরা একটা বিন্দু পাচ্ছি না, আমরা অসংখ্য বিন্দু পাবো যেখানে y এর মান 1, কিন্তু x এর মান আমাদের ভ্যারি করছে, কিন্তু y এর মান কিন্তু 1ই আছে, তাই না? তাহলে দেখো এখানে যদি আমরা একটা রেখা এঁকে ফেলি তাহলে সেই রেখায় কিন্তু সব সময় y এর মান 1 থাকছে, তাই না? এখানে y এর মান 1, এখানে 1, এখানে 1, এই রেখার যেখানেই যাই না কেন আমাদের y এর মান কত? 1। x এর মান বাড়ছে, 1 2 3 হচ্ছে, কমছে, -1 -2 -3 হচ্ছে, কিন্তু y এর মান তো সবসময় 1 আছে, তাই না? তাহলে আমি যদি শুধু একটা মান বলে দেই x এর বা y এর, তাহলে আমরা কিন্তু একটা বিন্দু পাচ্ছি না, আমরা একটা পুরো সরল রেখা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই জিনিসটাও বুঝতে পেরেছো। এই সরলরেখার প্রত্যেকটি বিন্দুতে y এর মান কত? 1। x এর মান বিভিন্ন, কারণ x এর মান তো আমি জানি না, x এর মান বিভিন্ন রকম হতে পারে, কিন্তু y এর মান 1 হতে হবে। তাহলে এই সরলরেখার উপরে সব জায়গায় y এর মান 1, কিন্তু x এর মান এখানে ভ্যারি করছে। ঠিক আছে? তাহলে যদি আমি y = 1 বলে দেই তাহলে এরকম একটা সরলরেখা আমি পেয়ে যাব। ওকে, এবার চলো আমরা আরেকটি টপিকে চলে যাই। মনে করো এখানে একটা আমরা x অক্ষ এবং y অক্ষ নিলাম, এটা হচ্ছে আমাদের x অক্ষ এবং এটা হচ্ছে আমাদের y অক্ষ, এবং এই গ্রাফের মধ্যে যে কোনো একটা বিন্দু আমরা নিলাম, আমরা ধরো এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুর স্থানাঙ্ক কত আমরা জানি না, আমরা ধরে নিলাম এটা x1 y1। তাহলে x1 y1 অর্থ হচ্ছে কি, এটা x অক্ষ বরাবর x1 দূরত্ব গিয়েছে এবং y অক্ষ বরাবর উপরের দিকে y1 দূরত্ব গিয়েছে, তাই না? এটা যদি আমাদের মূল বিন্দু হয়। তারপরে আমরা আরেকটা বিন্দু নিলাম, এটা হচ্ছে আমাদের x2 y2, x2, y2। এবার ধরো আমরা এই বিন্দু দুইটা যোগ করে দিলাম, একটা সরল রেখা দ্বারা আমরা এই বিন্দু দুইটা যোগ করে দিলাম। ঠিক আছে? তাহলে এবার দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক x1 y1 অর্থ হচ্ছে সে এই দিক বরাবর x1 দূরত্ব গিয়েছে এবং এই দিক বরাবর y1 দূরত্ব গিয়েছে, তাই না? তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব, এটা হচ্ছে আমাদের x1। ওকে, আর এখান থেকে এতটুকু দূরত্ব এটা হচ্ছে আমাদের y1, তাই না? তার মানে এই যে এখান থেকে যদি আমরা এই পর্যন্ত আসি তাহলে এই দূরত্বটাই হচ্ছে আমাদের y1। আবার এই বিন্দুর ক্ষেত্রে আমাদের স্থানাঙ্ক হচ্ছে x2 y2, তাই না? তাহলে মূল বিন্দু থেকে এই পর্যন্ত এই পুরো দূরত্বটা হচ্ছে আমাদের কত? x2, তাই না? তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের x2, এবং y2 কোনটা? এই যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই পুরো দূরত্বটা হচ্ছে আমাদের y2। ধর আমরা এখান থেকেই যদি আঁকি তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই পুরো দূরত্বটাই হচ্ছে আমাদের y2। বুঝতে পেরেছো? এতটুক অংশ তো অবশ্যই বুঝতে পেরেছো তোমরা, তাই না? এখন দেখো এই দূরত্বটুকু আসলে কত আমাকে একটু বলো তো। এই যে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা আসলে কত তোমরা কি বলতে পারবে? এই যে এইটুকু দূরত্ব, আচ্ছা এখান থেকে একটু দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত পুরো দূরত্বটা ছিল x2, তাই না? আর এটা ছিল হচ্ছে x1। তাহলে দেখো তো এই x2 দূরত্ব থেকে x1 যদি আমি বাদ দেই তাহলে কি এতটুকু থাকে না? অর্থাৎ এতটুকু থাকে। বুঝতে পারছো? এইখান থেকে এখানে যদি একটু দেখো যে এইখান থেকে এই পর্যন্ত এই পুরো দূরত্বটা হচ্ছে x2, আর এইখান থেকে এই পর্যন্ত এতটুকু দূরত্ব হচ্ছে x1। তাহলে x2 থেকে যদি আমরা x1টা বাদ দিয়ে দেই তাহলেই তো এতটুকু থাকবে, তাই না? তাহলে এইটাকে আমরা বলতে পারি x2 - x1। ওকে, আবার এই পাশে যদি দেখো তাহলে এই পুরো দূরত্বটা হচ্ছে y2, তাই না? আর এখান থেকে এতটুকু এটা হচ্ছে y1। তার মানে এই পুরো দূরত্বটা হচ্ছে y2 আর এইখান থেকে এতটুকু এটা হচ্ছে y1। তাহলে এই যে এতটুকু দৈর্ঘ্যকে আমরা কি বলতে পারি বলতো? এই যে এখান থেকে এতটুকু, এই দৈর্ঘ্যটাকে আমরা বলতে পারি না যে y2 - y1? দেখো বুঝতে পারছো কিনা? এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে y2 এবং এখান থেকে এতটুকু, এইটুকু হচ্ছে y1। তাহলে পুরো y2 থেকে যদি আমরা y1টাকে বাদ দিয়ে দিই তাহলে এই এতটুকু থাকবে। তাহলে এটাকে আমরা বলতে পারি y2 - y1। বুঝতে পারছো? তাহলে এই যে y2 - y1 যখন আমরা করলাম তখন আমরা আসলে কি পেলাম বলতো? y অক্ষে তার কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমরা পেলাম, তাই না? এবং সেটা কেন পরিবর্তন হলো বলতো? কারণ তার x পরিবর্তন হয়ে গেছে। x যখন এখান থেকে এখানে এসেছে তখনই তো y এখান থেকে এখানে গেছে, তাই না? x যদি এদিকে সামনে না যেত তাহলে y কি আর এদিকে যেত? x এর মান যদি না বাড়তো তাহলে y এর মানও তো আর বাড়তো না, তাই না? তাহলে যেহেতু x বেড়েছে তাই y ও বেড়ে গেছে। তাহলে x এর সাপেক্ষে y এর পরিবর্তন আমরা পাচ্ছি, তাই না? তাহলে আমরা লিখতে পারি
y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটাকে বলা হচ্ছে y এর পরিবর্তন আর এটাকে বলা হচ্ছে x এর পরিবর্তন। এটাকে আমরা ডেল y বলতে পারি আর এটাকে আমরা ডেল x বলতে পারি। তাহলে ডেল y ডিভাইডেড বাই ডেল x। ডেল y মানে হচ্ছে y অক্ষে পরিবর্তন এবং ডেল x মানে হচ্ছে x এর পরিবর্তন। তাহলে x এর সাপেক্ষে y এর কতটুকু পরিবর্তন হয়েছে? এতটুকু, তাই না? এখন দেখো তো এটাকে আমরা কি বলতে পারি? এটা একটা ত্রিভুজের মতো হয়ে গিয়েছে না, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি থিটা হয় তাহলে দেখো তো এই y2 মাইনাস y1 এটা হচ্ছে লম্ব আর x2 মাইনাস x1 এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি লিখতে পারি? ট্যান থিটা লিখতে পারি, তাই না? তাহলে ডেল y বাই ডেল x যে কথা, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 একই কথা, ট্যান থিটাও কিন্তু একই কথা। এবং এটাকেই আসলে বলা হয় ঢাল, ঢাল বা স্লোপ। বুঝতে পারলে? তাহলে ঢাল জিনিসটা আসলে কি? ঢাল হচ্ছে x এর সাপেক্ষে y এর কতটুকু পরিবর্তন হচ্ছে। ঢালের মাধ্যমে আমরা কি পাচ্ছি? দেখো y এর পরিবর্তন কিসের সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে y এর কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাকেই আমরা বলি ঢাল। তাহলে এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবে যে ঢাল কি আসলে? ঢাল হচ্ছে x এর সাপেক্ষে y এর পরিবর্তন। x এর সাপেক্ষে y এর কতটুকু পরিবর্তন হচ্ছে। তাহলে ঢাল দ্বারা আমরা কি বুঝি? x এর সাপেক্ষে y এর কতটুকু পরিবর্তন হচ্ছে, এটাই আমরা ঢাল দ্বারা বুঝে থাকি। ঠিক আছে? আর ঢাল সমান আমরা কি দেখলাম? ট্যান থিটা, তাই না? তাহলে ঢালের আরেকটা সংজ্ঞা আমরা বলতে পারি যে কোনো সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকেই ঢাল বলে। আমরা বলতে পারি কোনো সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে, ট্যানজেন্ট মানে হচ্ছে ট্যান, ঠিক আছে? তার ট্যানজেন্টকে উক্ত সরলরেখার ঢাল বলে। এই ঢাল জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ঢালটা আমাদের ফিজিক্সে অনেক কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আরেকবার ভালো করে বুঝে নাও, কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকেই উক্ত সরল রেখার ঢাল বলে। ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এম সমান আমি লিখতে পারি ট্যান থিটা, যেখানে থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, ঠিক আছে? এবং ঢালের আরেকটা মিনিং কি? ঢালের আরেকটা মিনিং হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এ কতটুকু পরিবর্তন হচ্ছে। তার মানে ঢাল দ্বারা আমরা ওয়াই এর পরিবর্তনটুকু বুঝতে পারি। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। ওকে, তাহলে এতটুকু যদি তুমি মনে রাখো তাহলে ফিজিক্সে আমাদের খুব উপকার হবে। এই জিনিসটা ফিজিক্সে অনেক ব্যবহার হবে। আচ্ছা, এবার চলো আমরা এই যে থিটার মানটা একটু চেনা শিখি। কেমন? আমরা এখানে দেখলাম যে গ্রাফটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান নিতে হবে আমাদের, তাই না? তাহলে এই কথাটার অর্থ আসলে কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করা, তাই না? তাহলে চলো আমরা এই ঘটনাটা একটু দেখার চেষ্টা করি। তাহলে ধরো আমরা এরকম একটা সরলরেখা নিলাম, ঠিক আছে? তাহলে বলো তো এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কতটুকু কোণ তৈরি করেছে? এই যে এতটুকু, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারবো থেটা, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে, এই সরলরেখার ক্ষেত্রে এই কোণটাই হচ্ছে আমাদের থেটা, ঠিক আছে? আবার যদি আমরা এরকম একটা সরলরেখা নেই, তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক মানে হচ্ছে এটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ তৈরি করেছে? এই যে এতটুকু, তাই না? তাহলে এবার এটা হচ্ছে আমাদের থিটা। আবার আমি যদি এরকম একটা সরলরেখা নেই, তাহলে দেখো এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ তৈরি করেছে? এই যে এটা, এটা কিন্তু এখন আর নেওয়া যাবে না, তাই না? এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের ঋণাত্মক দিক।
বামের দিকটা হচ্ছে আমাদের এক্স অক্ষের ঋণাত্মক দিক, ডানের দিকটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক। তার মানে এক্স অক্ষের ডানের দিকের সাথে রেখাটা যে কোণ তৈরি করে এই কোণটা নিতে হবে। তার মানে এখানে এই কোণটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এই ট্যান থিটা যদি আমি বের করি তাহলে এই সরলরেখাটার ঢাল কিন্তু আমি পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এরকম একটা সরলরেখা নেই তাহলে এই সরলরেখার থিটাটা কোনটা হবে বলতো? ঢাল বের করার জন্য আমরা কোন থিটাটা ব্যবহার করব? তাহলে এখানে আমরা এই যে এই অংশটা যে কোণ তৈরি করেছে এটাই হচ্ছে আমাদের থিটা। বুঝতে পেরেছো? এখন তুমি বলতে পারো যে এটা তো মূল বিন্দু থেকে বামে চলে গেছে, এটা তো তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিক। না, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক না। গ্রাফটা আমাদের এক্স অক্ষকে যেখানে ছেদ করবে তার ডান দিকের অংশটাই হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক এবং বাম দিকের অংশটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। তাহলে ওই যে আমাদের সংজ্ঞায় বলা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, তার মানে ডান দিকে এক্স অক্ষের ডান দিকে যে কোণটা আছে এই যে এই কোণটাই আমাদের নিতে হবে। ঠিক আছে, এই পাশের এই কোণটা আমি নিতে পারবো না। এই যে সবুজ সরলরেখার ক্ষেত্রে যেমন এই পাশের এই কোণটা আমি নিতে পারবো না, আমাকে এই পাশের এই কোণটাই নিতে হবে। ঠিক আছে, এই কোণের ট্যান নিলে আমরা এই সরলরেখার ঢাল পাবো, এই কোণের ট্যান নিলে আমরা এই লাল সরলরেখাটার ঢাল পাবো, এই কোণের ট্যান নিলে আমরা এই নীল সরলরেখাটার ঢাল পাবো এবং এই কোণের ট্যান নিলে আমরা এই পিঙ্ক সরলরেখাটার ঢাল পেয়ে যাব। তাহলে আশা করি তোমরা কোণ নেয়াটা বুঝতে পেরেছো। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে আরেকটা গ্রাফ আঁকার চেষ্টা করি। মনে করো আমি এখানে একটা সরলরেখা নিলাম এটা, এবং এখানে আমরা আরেকটা সরলরেখা নিলাম এটা। এবার দেখো এটাকে আমরা বললাম 1 নাম্বার সরলরেখা আর এটাকে আমরা বললাম 2 নাম্বার সরলরেখা। ঠিক আছে, এবার দেখো তো এখান থেকে যদি আমরা একটা লম্ব টানি এভাবে, এবং এই দৈর্ঘ্যটাকে আমরা বলে দিলাম এক্স। আচ্ছা, 1 নাম্বার সরলরেখার ক্ষেত্রে এক্স এর সাপেক্ষে ওয়াই এ কতটুকু পরিবর্তন হয়েছে দেখো তো? এই যে এখান থেকে এতটুকু, তাই না? এটাই হচ্ছে 1 নাম্বার সরলরেখার জন্য আমাদের ডেল ওয়াই, তাই না? কারণ ওয়াই এর পরিবর্তন কতটুকু হয়েছে? এই যে 0 থেকে এই পর্যন্ত গেছে, তাই না? তাহলে এটার মান এটা ওয়াই এর মান কত? এই যে এখানে এটাই হচ্ছে আমাদের ওয়াই এর মান। তাহলে ডেল ওয়াই কত? এতটুকু। আর 2 নাম্বার সরলরেখার ক্ষেত্রে আমাদের ডেল ওয়াই এর মান কতটুকু হবে দেখো? 2 নাম্বার সরলরেখার ক্ষেত্রে আমাদের ডেল ওয়াই হচ্ছে এতটুকু। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, কোন সরলরেখার ক্ষেত্রে ওয়াই এর পরিবর্তন বেশি হয়েছে বলতো? এক্স কিন্তু দুটারই সমান, তাই না? এই যে এই নীল রেখার এক্সও এই পর্যন্ত, সবুজ রেখার এক্সও কিন্তু এই পর্যন্তই। তাহলে এক্স এর মান কিন্তু একই আছে, কিন্তু ওয়াই এর পরিবর্তনটা কার বেশি হয়েছে? সবুজ রেখার নাকি নীল রেখার? দেখো সবুজ রেখার পরিবর্তন হয়েছে এত বড় আর নীল রেখার পরিবর্তন হয়েছে এতটুকু। তার মানে এই সবুজ রেখার ঢাল আসলে বড় আর নীল রেখার ঢাল হচ্ছে ছোট। এটাকে বুঝতে পারলে? আরেকবার বলি, দেখো ওয়াই এ পরিবর্তন হয়েছে এখান থেকে এই পর্যন্ত, সবুজ রেখার ক্ষেত্রে ডেল ওয়াই হচ্ছে এতটুকু, ওয়াই অক্ষের পরিবর্তন। আর নীল রেখার ক্ষেত্রে ডেল ওয়াই হচ্ছে এতটুকু। এক্স এর সাপেক্ষে যেহেতু আমরা বের করছি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, 1 নাম্বার রেখার জন্য এতটুকু হচ্ছে এক্স, 2 নাম্বার রেখার জন্য এতটুকুই হচ্ছে এক্স। তাহলে এক্স এর মানটা কিন্তু ফিক্সড আছে, কিন্তু ডেল ওয়াই কার বড়? সবুজ রেখাটার ডেল ওয়াই বড়। তাহলে ঢাল মানে আমরা বুঝেছিলাম যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। তাহলে কার ওয়াই এর পরিবর্তনটা বেশি হয়েছে? এই 1 নাম্বার রেখার। তাহলে 1 নাম্বার রেখার ঢালটা কিন্তু বড়। তাহলে আমরা বলতে পারি m1 ইজ গ্রেটার দেন m2। m1 মানে হচ্ছে 1 নাম্বার সরলরেখার ঢাল আর m2 হচ্ছে 2 নাম্বার সরলরেখার ঢাল। এই জিনিসটা আমরা আরেকটা ভাবেও বুঝতে পারি। দেখো এই যে নীল সরলরেখাটি, 2 নাম্বার সরলরেখাটি, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা উৎপন্ন করেছে, তাই না? আর সবুজ সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা উৎপন্ন করেছে। তাহলে কার কোণটা বড় বলো দেখি? অবশ্যই সবুজ রেখার কোণটা কিন্তু বড়, তাই না? এটার থেকে এই কোণটা বড়, তার মানে এটা এক্স অক্ষের দিকে ঝুঁকে আছে বেশি, আর এটা এক্স অক্ষ থেকে আরেকটু বেশি দূরে চলে গেছে। তাহলে অবশ্যই এই কোণটা, সবুজ রেখার এই কোণটা কিন্তু বড়। তাহলে থিটার মান যত বড় হবে ট্যান থিটার মানও কিন্তু তত বড় হবে, অর্থাৎ তার ঢাল কিন্তু ততই বড় হবে। তাহলে এই দুইটা রেখার মধ্যে আমাদের যেহেতু সবুজ রেখার থিটাটা বড়, তাই সবুজ রেখার ঢালটাও কিন্তু বড়। ঠিক আছে, এখন তোমাকে আমরা এই ঢাল সম্পর্কিত আরেকটা জিনিস খুব সহজে বুঝিয়ে দিই। মনে করো একটা রেখা এখানে আছে সমান্তরালভাবে, সে আস্তে আস্তে এই পাশে যাচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি সে ঘুরে তাহলে এই কোণটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, তাই না? তাহলে এই কোণটা যত বৃদ্ধি পাবে তার ঢাল আস্তে 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 কিন্তু বাড়বে। বাড়তে 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 সরলরেখাটা যদি এইভাবে উলম্ব হয়ে যায় তাহলে তার ঢাল হয়ে যাবে অসংজ্ঞায়িত, কারণ তখন এই কোণটার মান কত হয়ে যাবে? 90 ডিগ্রি। আর tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে, মানে অনেক বড় মান একটা, 1/0, তার মানে অনেক বড় মান বা অসংজ্ঞায়িত আমরা বলতে পারি। ওকে, আর যদি রেখাটা আরো এই পাশে চলে যায়, অর্থাৎ এই কোণটা যদি আমাদের 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে যায়, তখন কিন্তু
ট্যান থিটার মান হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক মান আসবে। তার মানে তখন ঢালের মানও কিন্তু ঋণাত্মক। তাহলে থিটা যতক্ষণ 90 ডিগ্রির থেকে ছোট থাকে ততক্ষণ ঢাল থাকে পজিটিভ, ঢাল হবে পজিটিভ, ঠিক আছে। আর থিটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন ঢাল হয়ে যাবে অসংজ্ঞায়িত, ঠিক আছে। ঢাল অসংজ্ঞায়িত, সেই সরলরেখার ঢাল আমরা বের করতে পারবো না। আর যদি থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, অর্থাৎ স্থূলকোণ হয়, যদি আমাদের রেখাটা এই যে এই পাশে ঢেলে পড়ে, হ্যাঁ 90 ডিগ্রির চেয়েও বড় কোণে হয়ে যায়, তখন আমাদের ঢাল হয়ে যাবে নেগেটিভ, মাইনাস ঢাল আসবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা একটু খেয়াল করব যে থিটার মানটা আসলে সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ। থিটার মান যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আমাদের ঢাল হবে পজিটিভ, থিটার মান যদি আমাদের স্থূলকোণ হয় তাহলে আমাদের ঢালের মান হবে নেগেটিভ। কারণ 90 ডিগ্রির বড় কোনো কোণের ট্যান যদি আমরা নেই তাহলে কিন্তু আমরা মাইনাস মানই পাবো। তাহলে আশা করি তোমরা ঢালের এই অংশটুকু বুঝতে পেরেছো। এরপর আমরা আরো বিভিন্ন সরলরেখার ঢাল নির্ণয় করা শিখব। এতটুকু কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা বিভিন্ন সরলরেখার ঢাল নির্ণয় করা শিখব। আচ্ছা, এবার দেখো আমরা এরকম একটা সরলরেখা নিলাম। বলতো এই সরলরেখার ঢাল কত হবে? এই সরলরেখার ঢাল আমরা বের করি, চলো। তাহলে আমরা এই সরলরেখার উপর দুইটা বিন্দু ধরে নিলাম। ধরলাম এটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এবং এখানে আরেকটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এটা হচ্ছে আমাদের x অক্ষ আর এটা হচ্ছে আমাদের y অক্ষ। এখন দেখো তো x এর সাপেক্ষে y এর কতটুকু পরিবর্তন হয়েছে। দেখো তো এই বিন্দুর y হচ্ছে এইটা, তাই না? y অক্ষ বরাবর সে কতটুকু গেছে, এতটুকু দূরত্ব। এটা যদি আমরা y ধরি তাহলে y অক্ষ বরাবর এই বিন্দুটার দূরত্ব কতটুকু, এতটুকু। y অক্ষ বরাবর এই বিন্দুটার দূরত্ব কতটুকু, দেখো তো এতটুকুই তো, তাই না? একই না? তাহলে আমরা যদি ঢাল বের করার চেষ্টা করি যে y অক্ষের পরিবর্তন কতটুকু, মানে y2 মাইনাস y1 x অক্ষের সাপেক্ষে, অর্থাৎ x2 মাইনাস x1, তাহলে x2 আর x1 তো এক না, তাই না? এখানে হচ্ছে x1 হচ্ছে এতটুকু আর x2 হচ্ছে এতটুকু, তাই না? তাহলে x1 এবং x2 আলাদা, ঠিক আছে, কিন্তু y1 আর y2 দুইটার মানে কিন্তু আসলে সমান, তাই না? y, তাহলে এখানে আমরা লিখতে পারি y মাইনাস y ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে এখানে আমাদের চলে আসে 0। তাহলে এই সরলরেখার ঢাল আমরা পাচ্ছি 0, তাই না? আচ্ছা, আমরা আরেকভাবে দেখি। দেখো তো এই সরলরেখাটা x অক্ষের সাথে কতটুকু কোণ তৈরি করেছে। তাহলে দেখো এই সরলরেখা x অক্ষের সমান্তরাল, তাই না? তার মানে এই সরলরেখা x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে tan 0 ডিগ্রির মান আসলে কত বলো দেখি? tan 0 ডিগ্রির মান কিন্তু 0। তাহলে আমরা যদি tan থিটা দ্বারা এটা ঢাল বের করতে চাই তাহলে আমরা পাচ্ছি 0। আবার আমরা যদি y অক্ষের পরিবর্তন কতটুকু হচ্ছে x অক্ষের সাপেক্ষে সেভাবে বের করতে চাই তাহলে এটার অ্যান্সারও আসছে 0। অর্থাৎ x অক্ষের সমান্তরাল যদি কোনো রেখা থাকে তাহলে তার ঢাল হয় 0, ঠিক আছে। তাহলে এই সরলরেখার ঢাল m হচ্ছে 0। এবার আমরা আরেকটা সরলরেখা আঁকি। আমরা এবার এরকম একটা উলম্ব সরলরেখা নিলাম, ঠিক আছে। এই সরলরেখার ঢাল এবার কত হবে বলতো? তাহলে আবারও আমরা এখানে দুইটা বিন্দু নিয়ে নিলাম। আমরা ধরলাম এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এখন দেখো তো এই বিন্দু x অক্ষ বরাবর কতটুকু এসেছে, এই পর্যন্ত এসেছে, তাই না? এটাকে যদি আমরা x বলি তাহলে x পর্যন্ত এসেছে। আর এই বিন্দু x অক্ষ বরাবর কতটুকু এসেছে, এতটুকুই এসেছে, তাই না? এই যে এখান থেকে এই পর্যন্ত x দূরত্ব সে এসেছে। আর y এর মান দেখো, y এর মান হচ্ছে এখানে এই পর্যন্ত এবং এই বিন্দুর জন্য y এর মান হচ্ছে এই পর্যন্ত। তাহলে y এর মানে কিন্তু ডিফারেন্স আছে, কিন্তু x এর মানে কিন্তু কোনো ডিফারেন্স নাই। তাহলে এই সরলরেখার যদি আমরা ঢাল বের করতে চাই, আমরা যদি লিখি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাহলে মূলত আমরা পেয়ে যাচ্ছি y2 মাইনাস y1 আর নিচে হচ্ছে x2 মাইনাস x1, দুই জায়গায় আমরা x লিখতে পারি। x2 আর x1 হচ্ছে সমান, তাই না? তাহলে আমরা পেয়ে যাচ্ছি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই 0। তাহলে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে আসলে কি হয় বলতো? এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, আনডিফাইন্ড। এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তাই না? এটাকে আমরা বের করতে পারি না। তাহলে এই যে একটা উলম্ব সরলরেখা, এই সরলরেখাটার ঢাল কিন্তু অসংজ্ঞায়িত, এটা আমরা বের করতে পারবো না। আবার এটাকে যদি আমরা ট্যান থিটার সাহায্যে বের করতে চেষ্টা করি তাহলে দেখো তো কি হয়। এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ তৈরি করেছে, 90 ডিগ্রি, তাই না?
তাহলে এর ঢাল কত, 90 ডিগ্রি? না, ঢাল কিন্তু আসলে থিটা না, ঢাল আসলে কি ট্যান থিটা, তাই না? তাহলে এই সরলরেখার ঢাল আমাদের কি হবে বলতো, ট্যান 90 ডিগ্রি। তাহলে ট্যান 90 ডিগ্রির মান কত বলতো? ট্যান 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত। তাহলে আমরা ট্যান দিয়ে যদি আমরা এই উলম্ব সরলরেখাটার ঢাল বের করতে চাই, তবুও আমরা পাচ্ছি অসংজ্ঞায়িত। ঠিক আছে, এবং ওয়াই অক্ষের পরিবর্তন এক্স অক্ষের সাপেক্ষে কতটুকু হচ্ছে, এভাবে যদি আমরা বের করতে চাই, তবুও আমাদের ঢাল আসছে অসংজ্ঞায়িত। তাহলে যদি কোনো এরকম উলম্ব সরলরেখা থাকে যেটা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, সমকোণ তৈরি করে, তাহলে সেই সরলরেখার ঢাল কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়। ওকে, এবার চলো আমরা আরেকটা গ্রাফ আঁকার চেষ্টা করি। তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। এবার বলতো এই যে এই সরলরেখা, এই সরলরেখার ঢাল আসলে কত হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ তৈরি করে, 90 ডিগ্রির চেয়ে বড় কোণ তৈরি করে, অর্থাৎ স্থূল কোণ তৈরি করে, তাই না? আর স্থূল কোণ যদি তৈরি হয় তাহলে সেই সরলরেখার ঢাল হয় নেগেটিভ বা ঋণাত্মক। তাহলে এই সরলরেখার ঢাল হয়ে যাবে ঋণাত্মক। এখানে কিন্তু ভুল করে বলো না যে আমরা এই কোণটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এই কোণটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। আমাদের সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিক, অর্থাৎ এই কোণটা নিয়েই কাজ করতে হবে, এই কোণটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই সরলরেখার ঢাল হয়ে যাবে আমাদের ঋণাত্মক। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে আমরা লিখতে পারি এম হবে ঋণাত্মক। এবার আমরা আরেকটা গ্রাফ তৈরি করি। দেখো, ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, আর এই কোণটা এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সরলরেখা, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সরলরেখা। আমাদের M1:M2 বের করতে হবে, অর্থাৎ সরলরেখা দুইটির ঢালের অনুপাত বের করতে হবে। তাহলে দেখো, আমরা যদি এভাবে লিখি M1/M2, তাহলে M1 এর মান আমরা কত লিখবো বলতো, tan 30, তাই না? আর M2 এর মান আমরা কত লিখবো, tan 60 ডিগ্রি। কারণ 1 নম্বর সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, আর 2 নম্বর সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan 30 মান কত, 1/√3, আর tan 60 মান কত, √3। তাহলে এখান থেকে আমরা পাই 1:3, অর্থাৎ M1 এবং M2 এর অনুপাত হবে 1:3। ঠিক আছে, এবার দেখো আমরা আরেকটা গ্রাফ এঁকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি যে কখন আমাদের ঢাল ধনাত্মক হচ্ছে, কখন ঋণাত্মক হচ্ছে, কখন কমছে, কখন বাড়ছে, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে ধরো এই একটা রেখা, এই রেখাটা যদি এখানে থাকে তাহলে সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করেছে, তাই না? তাহলে তার ঢাল হবে পজিটিভ। ঠিক আছে, এবং তার ঢালটা কিন্তু কম। যদি রেখাটা এখানে হয়ে যায় তাহলে তার ঢাল কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তাই না? যদি আমরা রেখাটাকে এই যে এইভাবে নিয়ে যাই, উপরে উঠাই, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তার কোণ বাড়ছে এবং তার ঢালও কিন্তু বাড়ছে। তাহলে ঢাল বাড়ছে বাড়ছে বাড়ছে। আবার যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে তার ঢাল কমছে। তাহলে যদি আমরা এর মধ্যে এইভাবে আপ ডাউন করি, তার মানে তার ঢাল আস্তে আস্তে এদিকে থাকলে কমবে আর এদিকে থাকলে তার ঢাল বাড়বে, কিন্তু ঢাল কিন্তু তার পজিটিভই আছে, তাই না? যতক্ষণ 90 ডিগ্রির চেয়ে কম কোণ সে তৈরি করছে ততক্ষণ তার ঢাল পজিটিভ। সে ধনাত্মক ঢাল তৈরি করবে এবং ঢাল এই কোণের উপর নির্ভর করে কম বা বেশি হবে। ঠিক আছে, এই যে এই রেখার ঢাল হচ্ছে বেশি, এই রেখার ঢাল কম, এই রেখার ঢাল আরো কম, এই রেখার ঢাল আরো কম। ঠিক আছে, তাহলে যত এক্স অক্ষের দিকে সে ঝুঁকে আসবে তত তার ঢাল কমতে থাকবে, এবং যত সে এক্স অক্ষ থেকে দূরে যেতে থাকবে তার কোণটা বড় হবে এবং তার ঢালটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। এইভাবে বড় হতে 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 যদি সে এইখানে আসে তাহলে তার ঢাল আরো অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি সে একেবারে উলম্বভাবে এটার সাথে মিলে যায়, যদি সে 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে তার ঢাল হয়ে যাবে অসংজ্ঞায়িত। ঠিক আছে, এবং এর চেয়েও যদি আরো বড় কোণ তৈরি করে, অর্থাৎ স্থূল কোণ যদি সে তৈরি করে, তাহলে তার ঢাল কি হবে বলতো, তার ঢাল হয়ে যাবে নেগেটিভ, তার ঢাল হবে মাইনাস। ঠিক আছে, যদি আমরা এখানে ঢাল বের করি তাহলে তার ঢাল মাইনাস হবে এবং তার ঢালের মানটা কিন্তু অনেক বড় হবে, মাইনাসে তার মানটা বড় হবে। ঠিক আছে, আর যদি আমরা এদিকে চলে আসি তাহলে তার ঢাল আস্তে আস্তে কমছে, তবে মাইনাস,
মাইনাসে তার ঢালের মানটা আস্তে আস্তে কমবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এইভাবে যদি একটা রেখা এইদিকে আসে তাহলে তার ঢাল হবে মাইনাস এবং তার ঢালটা আস্তে আস্তে কমে যাচ্ছে। যদি সেদিকে আসে তাহলে তার ঢাল কমে যাচ্ছে, তার ঢালের মানটা কমছে এবং চিহ্নটা হচ্ছে মাইনাস। আর যদি সরলরেখাটা এইভাবে এদিকে আসে, যতক্ষণ সে 90 ডিগ্রির চেয়ে বড় আছে ততক্ষণ তার ঢাল হবে নেগেটিভ, এবং যতই সে এই উপরে ওঠার চেষ্টা করবে ততই তার ঢালের মানটা কিন্তু বেড়ে যাবে। যদি এভাবে আস্তে আস্তে একদম এটার সঙ্গে মিলে যায় তাহলে তার ঢাল হয়ে যাবে আবারও 0। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সরলরেখার ঢাল কিভাবে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন ঢাল কত বলো দেখি। এখন তার ঢাল হচ্ছে নেগেটিভ, তার ঢাল আস্তে আস্তে বাড়ছে, নেগেটিভ দিকে বাড়ছে, নেগেটিভ দিকে বাড়তে 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 এই যে এখন হয়ে গেল অসংজ্ঞায়িত। এই সরলরেখার ঢাল আমরা বের করতে পারবো না। তারপরে যদি সেই দিকে আসে তাহলে তার ঢাল হয়ে গেল পজিটিভ এবং তার ঢাল এই যে আস্তে আস্তে কমছে। তার ঢাল কমতে 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 যদি এই রেখার সাথে মিলে যায় তাহলে তার ঢাল হয়ে যাবে 0। ঠিক আছে, তাহলে এখানে এই সরলরেখার ঢাল 0, এই যে বাড়ছে, বাড়তে 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 পজিটিভ দিকে বাড়তে 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 এখানে হচ্ছে অসংজ্ঞায়িত এবং এইদিকে তার ঢাল হয়ে যাচ্ছে ঋণাত্মক, এবং এই যে ঢাল আস্তে আস্তে কমতে কমতে তার মানটা হয়ে যাচ্ছে এখানে আবার 0। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই ঢালের ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার চলো আমি তোমাদেরকে একটা প্রবলেম দিই। আমরা দুইটা সরলরেখা আঁকলাম। হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে 30 ডিগ্রি কোণ তৈরি করে এবং এই সরলরেখাটা এটার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই সরলরেখা হচ্ছে 1 নম্বর সরলরেখা, এই সরলরেখাটা হচ্ছে 2 নম্বর সরলরেখা। আমাদের M2 এবং M1 এর অনুপাত বের করো, অর্থাৎ 2 নম্বর সরলরেখার ঢাল এবং 1 নম্বর সরলরেখার ঢালের অনুপাতটা কত হবে। তাহলে 2 নম্বর সরলরেখার ক্ষেত্রে আমাদের ঢালটা কত হবে বলো দেখি। 2 নম্বর সরলরেখার ঢালটা বের করাই এখানে মূল চ্যালেঞ্জ। তাহলে দেখো এইখানে আমাদের কোণ দেওয়া আছে 30, কিন্তু আমরা কি এই কোণ দিয়ে ঢাল বের করতে পারবো? আমরা কিন্তু এই কোণ দিয়ে ঢাল বের করতে পারবো না। আমাদের সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ এই কোণটা কিন্তু আমাদের দরকার। আমাদের দরকার কোন কোণটা? এই কোণটা দরকার। 2 নম্বর রেখার ঢাল বের করার জন্য আমাদের এই কোণটা দরকার। ঠিক আছে, তাহলে আমরা জানি এই পুরোটা হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 2 নম্বর রেখার ঢাল বের করার জন্য আমরা কি করব? M2/M1 যদি আমরা লিখি তাহলে আমাদের লিখতে হবে tan 60 ডিগ্রি ডিভাইডেড বাই tan 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে tan 60 ডিগ্রির মান কত? √3, আর tan 30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে 1/√3 উপরে গেলে উল্টে যাবে, √3 গুণ হয়ে 3 আসবে, অর্থাৎ আমাদের অনুপাত হয়ে যাবে 3:1। M2:M1 যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের অনুপাতটা হবে 3:1। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো আমরা আরেকটা গ্রাফ তৈরি করি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু। ঠিক আছে, এবার আমরা এরকম একটা সরলরেখা অঙ্কন করলাম। এখন বলো তো এই সরলরেখার উপরে আমরা যদি কয়েকটা বিন্দু নেই, আমরা এখানে একটা বিন্দু নিলাম, আমরা এখানে একটা বিন্দু নিলাম, আমরা এখানে একটা বিন্দু নিলাম। এই বিন্দুর নাম আমরা দিলাম এ, এই বিন্দুর নাম হচ্ছে বি, আর এই বিন্দুর নাম হচ্ছে সি। ঠিক আছে, এখন বলো তো এই সরলরেখার ঢাল কোথায় বেশি হবে, এতে নাকি বিতে নাকি সিতে? এখন তোমাদের অনেকের মনে হতে পারে এই যে সি বিন্দুটা উপরে আছে এখানে মনে হয় ঢাল বেশি, কিন্তু না। আসলে দেখো এই এ বিন্দুটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ তৈরি করেছে। এখানে যদি আমরা একটা এক্স অক্ষের প্যারালাল লাইন আঁকি তাহলে দেখো এই যে এটা হচ্ছে থিটা, থিটা কোণ তৈরি করেছে। এখানেও কতটুকু কোণ তৈরি করেছিল? থিটা। ঠিক আছে, এখানেও যদি আমরা একটা এক্স অক্ষের প্যারালাল লাইন আঁকি তাহলে এখানে সে কতটুকু কোণ তৈরি করেছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে? থিটা। এখানেও যদি আমরা একটা প্যারালাল লাইন আঁকি এখানে কতটুকু কোণ তৈরি করেছে? থিটা। এই সবগুলো থিটা কিন্তু সমান, তাই না? দেখো এই সবগুলো কোণ কিন্তু আসলে অনুরূপ কোণ, এগুলো সব এক্স অক্ষের প্যারালাল লাইন, আর এই যে এটা হচ্ছে তাদের ছেদক। তাহলে এই সবগুলো কোণ কি? অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণগুলো সবসময় সমান হয় না? তাহলে এই সবগুলো কোণের মানই কিন্তু সমান। তার মানে আমরা যদি এ বিন্দুতে আমরা ঢাল বের করি এম এ, আমরা যদি বি বিন্দুতে ঢাল বের করি এম বি, আমরা যদি সি বিন্দুতে ঢাল বের করি এম সি, সেই সব ঢালের মান কিন্তু সমান হবে। ঠিক আছে, অর্থাৎ এম এ ইকুয়াল টু এম বি ইকুয়াল টু এম সি। তাহলে তোমাদের যেটা মনে রাখতে হবে, একটা সরলরেখার সকল বিন্দুতে, একটি সরলরেখার সকল বিন্দুতে
সরলরেখাটির ঢাল কিন্তু সমান হয়। ঠিক আছে, সরলরেখার ক্ষেত্রে। বক্ররেখার ক্ষেত্রে কিন্তু এটা ঠিক হবে না। ঠিক আছে, কিন্তু সরলরেখার ক্ষেত্রে সরলরেখার প্রতিটি বিন্দুতে তার ঢাল সমান। তাহলে এটা আমরা লিখে দেই, কোনো সরলরেখার প্রত্যেক বিন্দুতে ঢাল সমান হয়। ঠিক আছে, তাহলে কোনো সরলরেখার প্রত্যেক বিন্দুতে ঢাল কিন্তু সমান হবে। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা চিত্র আঁকি এভাবে, এবং এখানে যদি আমরা কিছু লাইন এভাবে ড্র করি, ধরো এটা একটা লাইন, তারপরে এটা একটা লাইন, এটা একটা লাইন, এই সবগুলো লাইন হচ্ছে আমাদের সমান্তরাল। তাহলে এই সবগুলো লাইন যদি সমান্তরাল হয়, তাহলে এখন বলো তো কোন রেখার ঢাল বেশি হবে? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রেখা, এটা 2 নাম্বার রেখা, এটা হচ্ছে 3 নাম্বার রেখা। তাহলে কোন রেখার ঢাল বেশি হবে বলো দেখি? 3 নাম্বার রেখা নাকি 1 নাম্বার রেখা? তাহলে এক্স অক্ষটাকে আমরা একটু এদিকে এক্সটেন্ড করে দেই। আচ্ছা, এখন দেখো এই সরলরেখার ঢাল বের করার জন্য আমাদের কোন কোণটা নিয়ে আলোচনা করতে হবে বলতো? এই যে এই কোণটা নিয়ে, তাই না? তাহলে এই সরলরেখার ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের থিটা কোণ। আচ্ছা, 2 নাম্বার সরলরেখার ক্ষেত্রে আমাদের এই কোণটা নিয়ে কাজ করতে হবে, তাই না? এটা হচ্ছে থিটা কোণ। আর 1 নাম্বার সরলরেখাটার জন্য আমাদের এই কোণটা নিয়ে কাজ করতে হবে, এটা হচ্ছে থিটা কোণ। তাহলে আমি বললাম যে এই তিনটা সরলরেখাই হচ্ছে সমান্তরাল, তাই না? আর এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তাহলে দেখো তো এইটা যদি এক্স অক্ষ হয় এবং এই তিনটা সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে এই কোণগুলোও কি সমান হয়ে যাবে না? এই কোণগুলোও কিন্তু সমান। অর্থাৎ এই থিটার পরিমাণ যা, এই থিটার পরিমাণ তা, এই থিটার পরিমাণও ঠিক তাই। তাহলে থিটা যদি সমান হয়, তাহলে তাদের ট্যান থিটার মানও কিন্তু সমান হবে। অর্থাৎ তাদের ঢালও কিন্তু সমান হয়ে যাবে। তাহলে এখানেও আমাদের 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার রেখার ঢাল কিন্তু সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি সকল সমান্তরাল রেখার ঢাল সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখি সকল সমান্তরাল রেখার ঢাল সমান হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 1 নাম্বার রেখার ঢাল m1 ইকুয়াল টু 2 নাম্বার রেখার ঢাল m2 ইকুয়াল টু 3 নাম্বার রেখার ঢাল m3। এই তিনটা ঢালই কিন্তু এখানে সমান হবে, যেহেতু এই রেখা তিনটা সমান্তরাল। তাহলে একই সরলরেখার সকল বিন্দুতে ঢাল সমান হয়। আর যদি বিভিন্ন সরলরেখা থাকে কিন্তু পরস্পর সমান্তরাল হয়, তাহলেও তাদের ঢাল কিন্তু সমান হয়। তাহলে এই দুইটা জিনিস তোমরা একটু মনে রাখবে। তাহলে এতক্ষণ ধরে আমরা সরল রেখার ঢাল সম্পর্কে শিখলাম, তাই না? কিন্তু গ্রাফ যে সবসময় সরল রেখাই হবে এমন কি কোনো মানে আছে? গ্রাফ তো বক্ররেখাও হতে পারে, তাই না? তাহলে চলো এবার আমরা বক্ররেখার ঢাল সম্পর্কে কিছুটা শিখি। তাহলে এখানে আমরা একটা বক্ররেখা এখন আঁকবো। ঠিক আছে, তাহলে ধরে নিলাম একটা রেখা এইভাবে চলছে। তাহলে এই রেখার ঢাল এখন আমরা কিভাবে বের করব? প্রথমে বলো যে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে এর ঢাল কি সমান? না, বক্ররেখার প্রতিটি বিন্দুতে তার ঢাল কিন্তু পরিবর্তন হয়। এর প্রত্যেকটা বিন্দুতে ঢাল আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে সরলরেখার প্রতিটা বিন্দুতে ঢাল সমান হয়, কিন্তু বক্ররেখার প্রতিটা বিন্দুতে ঢাল পরিবর্তন হয়ে যায়। তাহলে এই সরলরেখার ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন পয়েন্টে ঢাল বের করতে চাই, ধরো আমরা এই পয়েন্টে ঢাল বের করতে চাই, 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 আমরা এই পয়েন্টে ঢাল বের করতে চাই। তাহলে এই বিভিন্ন পয়েন্টে যদি আমরা ঢাল বের করতে চাই, তাহলে আমাদের কাজটা কি? এখন এই বিন্দুতে এই গ্রাফের ঢাল কত এটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। ঠিক আছে, এই বিন্দুতে আমরা যদি একটা স্পর্শক আঁকতে পারি, তাহলে সেই স্পর্শকটাই আমাদের ঢাল বলে দেবে। তাহলে ধরো এখানে আমরা এরকম একটা স্পর্শক আঁকলাম। ঠিক আছে, তাহলে এই স্পর্শকটা দেখো, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ তৈরি করছে? এই যে এতটুকু কোণ তৈরি করছে, তাই না? তাহলে এই কোণটা ব্যবহার করে আমরা এই বিন্দুতে এই গ্রাফের ঢাল বের করতে পারবো। ঠিক আছে,
আচ্ছা, এবার আমরা যদি এখানে ঢাল বের করতে চাই তাহলে কি হবে বলো তো? আমাদের এখানে একটা স্পর্শক আঁকতে হবে। তাহলে দেখো এই বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকার চেষ্টা করলাম। তাহলে এই বিন্দুতে যে স্পর্শকটা আঁকা হয়েছে বলতো সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কেমন কোণ তৈরি করেছে? আগেরটা হচ্ছে ছোট নাকি বড়? দেখো আগের স্পর্শকটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বেশি ঝুঁকেছিল, তাই না? এই স্পর্শকটা কিন্তু ধনাত্মক দিকের সাথে একটু উপরে উঠে গেছে। তার মানে এইখানে আমাদের এই কোণটা কিন্তু অবশ্যই আগের কোণটার চেয়ে বড়। ঠিক আছে? তার মানে আমাদের এই পজিশনে তার ঢালটা কিন্তু এই পজিশনের থেকে বড়। এখানে তার ঢাল যা ছিল এই বিন্দুতে গিয়ে তার ঢালটা কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তো এই বিন্দুতে যদি আমরা ঢাল বের করতে চাই তাহলে এই বিন্দুতে আমাদের স্পর্শকটা কেমন হবে? তাহলে দেখো এই বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকলাম এবং এই স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হয়ে গিয়েছে, তাই না? তাহলে এখানে গিয়ে আমাদের গ্রাফটার ঢাল কিন্তু শূন্য হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে এখানে ঢাল কম ছিল, এখানে ঢাল আস্তে আস্তে বেড়ে গিয়েছে, এখানে ঢাল আবার শূন্য হয়ে গিয়েছে। ঠিক আছে? এবার যদি আমরা এখানে ঢাল চিন্তা করি তাহলে দেখো তো কি হয়? আমরা এবার এই বিন্দুতে একটা স্পর্শক আঁকবো এবং এখানে আমরা ঢাল কত সেটা দেখার চেষ্টা করব। এবার দেখো আমরা এই পয়েন্টে একটা স্পর্শক আঁকলাম। তাহলে এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দেখো তো 90 ডিগ্রির চেয়ে বড় কোণ তৈরি করেছে না? মানে স্থূল কোণ তৈরি করেছে, তাই না? তার মানে এই বিন্দুতে গ্রাফের ঢাল হবে নেগেটিভ। ঠিক আছে? এই বিন্দুতে গ্রাফের ঢাল হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে ছিল 0, এখানে হয়ে গেল নেগেটিভ। এই বিন্দুতে যদি আমরা ঢাল বের করি তাহলে এখানে আবারও আমরা 0 ঢাল পাবো, তাই না? কারণ এখানে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে। আবার এখানে যদি আমরা ঢাল বের করতে চাই তাহলে এখানে যদি আমরা একটা স্পর্শক আঁকি তাহলে এই স্পর্শকটা এইভাবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে সেই অনুযায়ী আমরা একটা এখানে ঢাল পেয়ে যাব। এই ঢালটা হবে পজিটিভ। ঠিক আছে? তাহলে বক্ররেখার ঢাল আমরা কিভাবে বের করব? বক্ররেখা বা কার্ভের ঢাল বের করার জন্য প্রথমে আমাদের মনে রাখতে হবে যে কার্ভ বা বক্ররেখার ঢাল প্রতি বিন্দুতে আলাদা হয়ে যায়। প্রতি বিন্দুতে ঢাল পরিবর্তন হয়, চেঞ্জ হয়। সরলরেখার ঢাল প্রতি বিন্দুতে সমান থাকে, কিন্তু বক্ররেখার ঢাল প্রতি বিন্দুতে পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, আমরা এগুলো এখানে একটু লিখে দিই। বক্ররেখার ঢাল প্রতি বিন্দুতে পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, বক্ররেখার ঢাল আমরা কিভাবে বের করব? যে বিন্দুতে আমরা ঢাল বের করতে চাই সেখানে স্পর্শক আঁকবো। সেই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে সেই কোণের ট্যানজেন্টই হবে ওই বিন্দুতে ওই বক্ররেখার ঢাল। তাহলে এখানে আমরা সংক্ষেপে লিখে দিই যে বক্ররেখার ঢাল আমরা কিভাবে বের করব? স্পর্শক আঁকতে হবে। ঠিক আছে? স্পর্শক আঁকতে হবে। তাহলে এই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানজেন্টকেই বক্ররেখার ওই বিন্দুতে ঢাল বলা হবে। ঠিক আছে? তাহলে এই বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ঢাল কিরকম হবে সেটা আমরা দেখলাম। এবার চলো আমরা সংক্ষেপে বক্ররেখার ঢাল মনে রাখার একটা টিপস শিখে নিই। দেখো এখানে আমরা দুইটা কার্ভ এঁকেছি, তাই না? দুইটা বক্ররেখা এঁকেছি। একটা হচ্ছে এরকম বক্ররেখা আর একটা হচ্ছে এরকম বক্ররেখা। দেখো এখানে যদি আমরা স্পর্শক আঁকি যদি, তাহলে সেটা আমাদের স্থূল কোণ তৈরি করবে। অর্থাৎ এখানে বস্তুটার ঢাল কিন্তু আস্তে আস্তে নেগেটিভ হচ্ছে। নেগেটিভ হতে হতে এখানে বস্তুটার ঢাল হয়ে যাবে 0। এখানে যদি আমরা স্পর্শক আঁকি তাহলে কি হবে? ঢাল 0 হয়ে যাবে। স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে। আবার এদিকে যদি আমরা স্পর্শক আঁকি তাহলে স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে। অর্থাৎ এদিকে ঢালের মান হয়ে যাবে পজিটিভ। তাহলে দেখো নেগেটিভ, তারপরে 0, তারপর পজিটিভ। তাহলে এরকম যদি কোনো বক্ররেখা থাকে তাহলে এরকম বক্ররেখার ঢাল আসলে কি হয় বলতো? এই বক্ররেখার ঢাল আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এখানে যদি আমরা একটা ঢাল আঁকি তাহলে এখানে আমরা পাচ্ছি সূক্ষ্মকোণ, তাই না? এবং অনেক বেশি। তাহলে এখানে আমাদের ঢাল হচ্ছে পজিটিভ। তারপর আস্তে আস্তে এদিকে যদি আমরা আঁকি তবু আমরা সূক্ষ্মকোণ পাবো। আমরা যদি এখানে আঁকি তাহলে এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে, অর্থাৎ এখানে ঢাল হয়ে যাবে 0। তাহলে ধনাত্মক থেকে আস্তে আস্তে 0 হয়ে গেল। তারপর যদি আমরা এদিকে ঢাল আঁকি তাহলে সেগুলো আমাদের স্থূল কোণ তৈরি করবে, অর্থাৎ এই পাশে ঢাল হয়ে যাচ্ছে আমাদের নেগেটিভ।
তাহলে দেখো এখানে পজিটিভ, তারপরে 0, তারপরে নেগেটিভ। তাহলে এই বক্ররেখার ঢাল আসলে কি হচ্ছে বলতো? এই বক্ররেখার ঢাল আমাদের হ্রাস পাচ্ছে। ঠিক আছে? তাহলে এই বক্ররেখার ঢাল বৃদ্ধি পাচ্ছে আর এই বক্ররেখার ঢাল হচ্ছে হ্রাস পাচ্ছে। এটা তোমরা খুব সহজে মনে রাখতে পারো ইমোজি দিয়ে। দেখো আমরা যদি দুইটা ইমোজি এখানে নিয়ে আসি তাহলে দেখতে কেমন লাগে। তাহলে দেখো এখানে আমরা দুইটা ইমোজি নিয়ে আসলাম। দেখো এই ইমোজিটা কি করছে? হাসছে, তাই না? তাহলে এ আসলে হাসছে কেন বলো দেখি? কারণ এর ঢাল বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো এই যে হাসি মুখের যে বক্ররেখা, এই বক্ররেখার সাথে এই বক্ররেখার মিল আছে, তাই না? তাহলে হাসি মুখের বক্ররেখা যখন হবে তখন বুঝবা যে ঢাল বৃদ্ধি পাচ্ছে, এবং ঢাল বৃদ্ধি পাচ্ছে বলেই কিন্তু সে হাসছে। আর এখানে দেখো ঢাল হ্রাস পাচ্ছে। এখানে যে বক্ররেখাটা, এখানে ইমোজির দুঃখ ভারাক্রান্ত মুখের চেহারাটা দেখা যাচ্ছে, তাই না? তাহলে এখানে হচ্ছে হাসি মুখ, এখানে হচ্ছে দুঃখী মুখ। তাহলে এ কেন দুঃখী হয়ে গেছে? কারণ এর ঢাল হচ্ছে হ্রাস পাচ্ছে। তাহলে এটা জাস্ট মনে রাখার জন্য, কেমন? তাহলে এভাবে যখন দুঃখী দুঃখী মুখ আসবে তখন বুঝবে যে গ্রাফটার ঢাল হ্রাস পাচ্ছে, আর এভাবে যখন হাসি হাসি মুখ আসবে তখন বুঝবে যে ঢাল বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার চলো এই দুইটা পদ্ধতি ব্যবহার করে আমরা কয়েকটা বক্ররেখার ঢাল নির্ণয় করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এখানে আমরা কিছু গ্রাফ দেখতে পাচ্ছি। এখন এই গ্রাফগুলো দেখে আমাকে বলো তো যে এখানে কোনটাতে ঢাল বাড়ছে এবং কোনটাতে ঢাল কমছে। তাহলে এখানে দেখো, এখানে এটা হচ্ছে আসলে হাসি মুখের মতোই দেখা যাচ্ছে, তাই না? এখানে আমরা অর্ধেক দেখতে পাচ্ছি, বাকি অর্ধেক হাসি মুখ এদিকে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে আমরা ধরে নিতে পারি বাকি অর্ধেক হাসি মুখ এখানে এইভাবে রয়েছে। ঠিক আছে? তাহলে যেহেতু এটা হাসি হাসি মুখের মতো, তার মানে এখানে ঢাল কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, তাই না? এখানে ঢাল বৃদ্ধি পাচ্ছে। এটা দেখো, এটা কিন্তু দুঃখ ভারাক্রান্ত মুখ। তাহলে এখানে ঢাল কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। এখানে আমরা অর্ধেক মুখ দেখতে পাচ্ছি, যদিও এখানে পুরোটা হলে এদিকে আরো এরকম করে চলে আসতো, তাই না? তাহলে যাই হোক, এখানে অর্ধেক দেখতে পেলেও এখানে আসলে আমাদের কি হচ্ছে? ঢাল এখানে আমাদের হ্রাস পাচ্ছে। এখানে দেখো এটা আবার হাসি মুখের অংশ, তাই না? অর্ধেক হাসি মুখ দেখা যাচ্ছে, তার মানে এখানে আমাদের ঢাল আবার বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে আমাদের দুঃখ ভারাক্রান্ত মুখের অর্ধেক চেহারা, তার মানে এখানে আমাদের ঢাল কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলো এভাবে মনে রাখতে পারবে। ঠিক আছে? কোনো বক্ররেখা যদি আমাদের এভাবে আসে, কোনো গ্রাফ যদি এমন আসে, তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে ঢাল বৃদ্ধি পাচ্ছে। কোনো বক্ররেখা যদি এভাবে আসে, তাহলে এই গ্রাফের ঢাল আসলে কমে যাচ্ছে। এই গ্রাফের ঢাল কি হচ্ছে? এই গ্রাফের ঢাল হচ্ছে বেড়ে যাচ্ছে, ধীরে ধীরে বাড়ছে। আর এই গ্রাফের ঢাল কি হচ্ছে? এই গ্রাফের ঢাল ধীরে ধীরে কমছে। তাহলে আজকের ক্লাসে আমরা সরলরেখার ঢাল এবং বক্ররেখার ঢাল সম্পর্কে শিখলাম। এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে আমরা ফিজিক্সে বিভিন্ন গ্রাফ অ্যানালাইসিস করব। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা ফিজিক্সের গ্রাফ অর্থাৎ গতির লেখচিত্র পড়া শুরু করব। আজকে আমরা গ্রাফের কিছু বেসিক জিনিসপত্র শিখলাম। তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এগুলো ভালোভাবে জানা থাকলে আমরা খুব ইজিলি গতির গ্রাফের সলিউশনগুলো করতে পারবো। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।